আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 12। কে বলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি। বলেই আরিফের দিকে ফিরে তাকালো মিম। এক মুহূর্তে যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন। বুকের ভেতরে ধুকপুকানিটা ক্রমশ বাড়ছে। কিছুটা মিনমিনিয়ে বলল, তুমি? মিম তাকিয়ে আছে আরিফের দিকে। কি স্বচ্ছ তার চোখের দৃষ্টি। আরিফের হঠাৎ করেই মনে হলো আকাশের রূপালি চাঁদ যেন নেমে এসেছে নিচে। চাঁদের মৃদু আলোতে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরা মিম দাঁড়িয়ে আছে। তার খোলা চুলগুলো কোমর ছড়িয়ে নিচ পর্যন্ত গড়িয়েছে, যা বাতাসে মৃদু মৃদু দুলছে। শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধের ন্যায় উড়ছে। কি মোহনীয় সেই দৃষ্টি। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে আর কিছুতেই আটকে রাখতে পারবে না। হারিয়ে যেতে ইচ্ছে করবে এই রমণীর মাঝে। হঠাৎই মৃদু ধাক্কায় কেঁপে উঠল আরিফ। 2 কদম পিছিয়ে সরে গেল। আকস্মিক ঘটনায় আরিফ হতভম্ব, নিস্তব্ধ। কি ঘটল এই মুহূর্তে তার সাথে? তাল মেলাতে না পেরে ছাদের কার্নিশ চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিম ফুপিয়ে কেঁদে উঠল। মিম এখানে অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল আরিফ তাকে এখন ক্ষমা করতে পারেনি। সেই কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল মিম। নিজের ভয় জড়তা সাইডে রেখে আছড়ে পড়ল আরিফের পুরুষালী ঢেউ খেলানো বুকে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি। আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না। আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারংবার। কেঁদে কেঁদে একদমে পুরো কথা বলে থামল মিম। শরীরটা যেন তার কেঁপে কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠছে, যার প্রভাব বিস্তার করছে আরিফের অশান্ত মনে। কিছুক্ষণের মধ্যে ভিজে উঠেছে আরিফের টি শার্টের বুকের পাশটা। হঠাৎ করেই মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। আরিফ নিরত্তর নিথর দেহের ন্যায় দাঁড়িয়ে আছে। কথাটা শুনতেই যেন তার বুক কেঁপে উঠল। আস্তে আস্তে আওড়ালো, ওয়ান্স মোর, ভীষণ ভালোবাসি। আরিফ আবারও বলল, এগেইন। এবার যেন তার কণ্ঠটা কাঁপা কাঁপা শোনা যাচ্ছে। মিম এবার কিছুটা সাহসে সাথে বলে উঠল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। প্লিজ, পরিস্থিতি যেমনই হোক কখনো আমাকে ছেড়ে দেবেন না। পরিস্থিতির কথাটা ভাবতেই মিমের বুকটা যেন ভয়ে দুরু দুরু কাঁপছে। আরও শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। এবার আরিফও সকল রাগ অভিমান ভুলে শক্ত করে বাহু ডোরে আলিঙ্গন করল নিজের প্রেয়সীকে। আকাশের চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে চলেছে প্রশান্তির হাওয়া। আকাশের চাঁদটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যে উদয় হয়েছে। চাঁদের যেন একান্তই অবিলাস আরিফ ও তার প্রেয়সীর ব্যাকুল প্রেমের সাক্ষী হওয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, কিন্তু মিম আর আইরিন এখনও ঘুমিয়ে। সচরাচর তারা এত ঘুমায় না কখনো। তাছাড়া খান বাড়ির একটা বহু পুরনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভোরে উঠে ফজরের নামাজ পড়বে। মিমও বাড়িতে প্রতিদিন ওঠে, কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসায় এবং গভীর রাতে ছাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিম ও আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে গেছে, যার ফলস্বরূপ সকাল এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের। মিম, মিম বলে দরজা ধাক্কাচ্ছে মেঘ, কিন্তু কোনো সারা শব্দ নেই। মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যা আর জান্নাতও এলো। বাহিরে এত শোরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম। উঠে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। মিম তো অবাকের চরম পর্যায়ে। আল্লাহ বলে মিম হাঁ করে বসে আছে। হঠাৎই আবার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে, আইরিন, আইরিন ওঠ। এবার মিমও আইরিনকে ডাকতে শুরু করলো, কিন্তু আইরিন মিমের ডাকের কোনো রকম সাড়া না দিয়ে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটল। আউচ বলে আইরিন লাফিয়ে উঠল। মিমের হঠাৎ চিমটি এবং বাহিরে দরজা ধাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিম দুষ্টুমি করে বলল, ডাকাত পড়েছে বাহিরে। ও মা গো! মিম বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না,
আমার যে এখনো প্রেম, বিয়ে, সংসার, 2 হালি বাচ্চা জন্ম দেওয়া বাকি। মিম হতবাক চোখে তাকিয়ে থাকে। আইরিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এই শখ মনে হয় এই জন্মে আর পূরণ হবে না। আইরিন ভয়ে ভয়ে বলল, কেন, ডাকাত কি আমাদের এখনই মেরে দিবে? মিম একটু রাগী কণ্ঠে বলল, না, তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের হাতে মার অবশ্যই খাবি। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কেলিয়ে বলল, যা দুষ্টু ভাবি, বাড়ির লোক আমাদের কেন মারবে? তারা তো আমাদের ভালোবাসে। বলেই আইরিন আবার শুয়ে পড়ল। কিরে, তোরা কি এবার ঘুম থেকে উঠবি না, নাকি তোদের ভাইদের ডাকবো? মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তেই মিম জোরে বলল, আসছি ফুপি। বলেই আইরিনকে আবারও ডাকতে লাগলো। বলল, এই আইরিনের বাচ্চা, জলদি ওঠ, ভুলে গেছিস রাতের কথা? তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ওঠ, আর আমি এগুলো গুছাতে হবে, না হলে আজ আর রক্ষে নেই। মনে হচ্ছে পিঠের হাড় আজ একটাও আস্ত থাকবে না। রাতে মিমকে পরিয়ে দেওয়া আইরিন এর শাড়ি ব্লাউজগুলো এখনও রুমে ছিটিয়ে পড়ে আছে। মাথায় আসতে আইরিন লাফিয়ে উঠে বসে পড়ল। মিম, জলদি সব গোছা। বলে আইরিন তাড়াহুড়ো করে গোছাতে থাকলো সব। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়োয় আলমারির চাবিটা যেন কোথায় রেখেছে দুজনে একজনেরও মনে করতে পারছে না। আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখাও যাবে না। মিম আইরিন বাইরে বের হওয়ার পরেই হয়তো জান্নাত এসে পুরো রুমটা গোছাবে। অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত। দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা। এলোমেলো ছোটাছুটির দরুন মিমের সাথে আইরিনের মাথায় খেলো জোরে এক ধাক্কা। মিম আ বলে চিৎকার দিল, কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পিছনে চুলে লেগে থাকা চাবির গোছা। মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে তুলতে ভুলে গেছে। বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন, যার ফলে এখন মিমের লম্বা কেশে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে। আইরিন তাড়াহুড়ো করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কত চুল ছিল কে জানে। মিম তো একটু কাঁদো কাঁদো মুখে বলেই দিল, মাত্র 1 রাত হয়েছে, ভাবি বানিয়েছিস, এখনই ভাবির চুল ধরে মারছিস? অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসলো। কিরে, এতক্ষণ লাগলো তোদের রুম থেকে বের হতে? রাগী কণ্ঠে বলে উঠল মাহমুদা খান। আইরিন আমতা আমতা করে বলে উঠল, মানে আম্মু। থাক, তোকে আর মানে করতে হবে না। কতক্ষণ থেকে সবাই বসে আছে তোদের অপেক্ষায়, এবার নাস্তা সেরে নে। আইরিন মিনমিনে বলল, মিম, আমরা এই যাত্রায় বেঁচে গেছি। কিরে, এমনিতেই তো এত লেট করে বের হলি, এখন আবার দুজনে কি ফিসফিস করছিস? মিমের বরাবর সামনের চেয়ারে বসে আছে মেঘ। না আপু, তেমন কিছু না। এবার সকলে খাওয়া শুরু করলো। তানভীর দেখে দেখে বন্যার প্রয়োজনীয় খাবার প্লেটে দিচ্ছে। পাশ থেকে আদিও বলে উঠল, ভাইয়া আমাকেও একটু দাও, আমিও তো বৌমনির মতো ছোট। আদির কথা শুনে সকলেই হেসে দিল। তানভীর কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিল। মেঘ একটু খেয়েই বারবার আবিরকে বলছে সে আর খাবে না, কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই মেঘকে পুরো খাবার না শেষ করে উঠতে দিবে না। জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে। আসিফ, আরিফ, মিম, আইরিন তারা যার যার মতো খাচ্ছে। মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে। হঠাৎই মিমের কানে বাজলো এক অন্যরকম সুর। মিম হক চকিয়ে গেল। কি ম্যাডাম, ঘুম হয়েছে? মিম পাশে তাকিয়ে দেখলো তার পাশে চেয়ারে আরিফ বসে আছে। আরিফকে দেখে মিম বিশাল এক চমক পেল। দুরু দুরু বুক নিয়ে মিম বুঝতে পারছে না খাবে নাকি উঠে যাবে। এই মুহূর্তে তার কি করা উচিত? কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আরিফ মনে হয় তা আগে থেকেই জানতো। আর জানবে নাই বা কেন, সে তো জানে মিম তার কতটা লাজুক। মিম যেই না উঠে যাবে তখনই সেই সময় আরিফ টেবিলের নিচ দিয়ে মিমের হাতটা চেপে ধরল। মিম পড়ল বড় বিপাকে। যে মানুষটির পাশে থাকতেই ভেতরে ধুকপুকানি বেড়ে যায়, সেই মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কিভাবে স্থির থাকবে? এত ভাবনার ভিতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আরও খাবার দিচ্ছে। মিম বাধা দিল, কিন্তু মাহমুদা খান কিছুতেই শুনল না। এদিকে
মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলে তার আঙুলের ভেতরে আঙুল ঢুকিয়ে বসে আছে। মিম পড়ল চরম বিপাকে। আরিফকে দেখে কেউ বুঝতে পারবে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল, ছাড়ুন, আমি উঠব। কিন্তু আরিফের চেহারার কোনো ভাবান্তর দেখা গেল না। সে না শোনার ভান করে খাবার খেয়ে যাচ্ছে। আইরিনের খাওয়া শেষ হওয়ায় মিমের অন্য হাত ধরে টেনে দিয়ে বলল, কিরে, খাওয়া শেষ, বসে আছিস কেন? চল। এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল। মিমও সুযোগে সৎ ব্যবহার করে ছুটে ত্যাগ করলো ড্রয়িং রুম। দুপুরের কড়া রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পড়ন্ত বিকেল। এখন খান বাড়ির বাকি সদস্যরা দুপুরবেলায় এসেছে। আলী আহমদ খান একটু পরেই সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মাহমুদা খান অনেক করে বলল, ভাইজান, আজকের রাতটা আপনারা সবাই এখানে থেকে যান। কিন্তু আলী আহমদ খান ও মোজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ। তারা মাহমুদা খানকে জানালো, আর কিছুক্ষণের মধ্যেই সকলে রওনা হব। আবির আলী আহমদ খানের সামনে এসে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও। কেন, তুমি কোথায় যাবে? আমি মেয়েকে নিয়ে একটু নার্সিংহোমে যাব। আবিরের কথা শুনে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো। জানতে চাইল মেঘের শরীর ঠিক আছে কিনা। আমি ঠিক আছি, পাশ থেকে আবির বলে উঠল, তোমরা এত টেনশন করো না প্লিজ। আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করাতে যাব। ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন। মোজাম্মেল খান বলল, ঠিক আছে, সাবধানে যেও। আমরাও আর কিছুক্ষণের পর বের হব। আবির মোজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল রেডি হয়ে নিতে। মেঘ চলে গেল রেডি হতে। বন্যাও গেল মেঘের পিছু পিছু। আলী আহমদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরাও যাও, সবাই রেডি হয়ে নাও। বাড়ির আবির মেঘ বের হওয়ার পর আমরাও বেরিয়ে যাব। এ কথা শুনেই সকলে নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল। যথারীতি মিমও যাচ্ছিল আইরিনের রুমের দিকে। হঠাৎই মিমের এক হাত ধরে টান দিয়ে কেউ অন্য রুমে নিয়ে গেল। মিমের এত অন্ধকার পরিবেশ দেখে মিম ভয়ে যেই না চিৎকার দেবে, আরিফ মিমের মুখে এক হাত ধরে চেপে কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমি। আরিফের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনও মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে মিমের ওষ্ঠদ্বয় তীর তীর করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছুঁয়ে বলল, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমায় কিছু করেছি? মিম কাঁপাকাঁপির কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের টি শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চায়, তার প্রেয়সী সর্বক্ষণ সকল কাজে তার উপর ভরসা করুক। তার মনে যে এক অদ্ভুত সুখের মহাপ্রলয় বইছে তা সে এই মেয়ে কী করে বোঝাবে। আজ তো আরিফের ব্যাকুল হৃদয় শান্ত হওয়ার দিন। কি করছেন? ছাড়ুন আমায়। মিম কাঁপা কাঁপা কণ্ঠের ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল। তারপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। I can't think without you. I can't live without you. Trust me, I can handle any situation. Just hold my hand until my last. I say again, you are only mine. আরিফের নেশাতুর কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যাচ্ছ? আবার কবে দেখা হবে জানি না। বাড়িতে গেলে কি আমার কথা মনে থাকবে? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুইয়ে বলল, তাও জানি না। আরিফ বুকের পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর সুরে বলল, ইস, আপনার কণ্ঠ ভাণ্ডারে কি জানি না ছাড়া আর কোনো শব্দ নেই? মিম কোনো কিছুই না বলে মাথা নুইয়ে রাখল।
আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে কেঁপে উঠছে। এ মিম, কোথায় তুই? বাহির থেকে আইরিনের গলা ফাটানো শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল, হাতে একটা মুঠো ফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে। প্রতি রাতে আমি কল দিব। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে লেখাপড়ার জন্য আর সময় দিব না। ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে, তখন দেখব কোথায় পালাও। আরিফের খাপ ছাড়া কথায় মিম কিছুটা হাঁসফাঁস করে উঠল। বাহির থেকে আইরিন এর আবারও ডাক ভেসে আসছে। এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের মতো, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস, পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝে মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধুই হাসে।